আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, মানে আজকে আমার এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি বাবুকে ডেকে আনছি। বসুন। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। নো নো, ইটস ওকে। তুমি? হ্যাঁ আমি। তোমার কোনো আপত্তি আছে? না মানে তুমি? এতে মানের কি আছে? অত মানে টানে বুঝি না। কালকে দেখা করে নিয়ে নিও। না আসলে আমি ভাবছিলাম এক্সামটা নয় পরের বার দেবো। আচ্ছা, পরের বার যেই একই সমস্যা হবে না সেটা কি তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো? আর তাছাড়া তোমার মায়ের যে শরীর খারাপ, আর তাছাড়া ওনার যা বয়স হয়েছে, ওনার তো শরীর খারাপ হতেই পারে। থ্যাংক ইউ অরুণিমা, থ্যাংক ইউ সো মাচ। এতে থ্যাংক ইউ জানানোর কি আছে? কালকে ফিসটা ক্লিয়ার করে অ্যাডমিটটা কালেক্ট করে নেবে। হ্যাঁ, সেদিন তোমায় সাহায্য করার মধ্যে আমার একটা অহংকার ছিল, তুমি সেটা বুঝতেও পারোনি কাঞ্চন। যাকগে, তোমার মা কেমন আছেন? নেই। সারা জীবন যেটা আশা করে আমাকে একটু একটু করে বড় করলো, সব কিছুটা দেখার আগেই জানো, আজ আজ আমার কাছে অনেকগুলো বাড়ি, অনেকগুলো গাড়ি, দেশ বিদেশ জুড়ে ব্রাঞ্চ। মা কিছুটাই দেখতে পারলো না। তোমাদের পুরনো বাড়িতে কে থাকেন? মা বাবা চলে যাওয়ার পর বড্ড একা হয়ে গেছিল। আর ডক্টর দেখানোর টেনশন নেই, সারাদিন কাজকর্ম সেরে বাড়িতে জানানোর প্রয়োজন নেই মা মা ওষুধগুলো খেয়েছে কিনা আমারও খবর নেই। আর কেউ নেই, বড্ড একা হয়ে পড়েছিলাম। কিছুদিনের মধ্যেই বাড়িটা বিক্রি করে দিলাম। বিয়ে করেছ? বিয়ে? হ্যাঁ, কেন? তুমি তুমি আমার জন্য কয়েকটা বছর অপেক্ষা করতে পারলে না? তোমার জন্য? হ্যাঁ মানে আমি মাকে বলেছি তোমার কথা। হোয়াট আ জোক কাঞ্চন। আই এম সিরিয়াস। কাঞ্চন প্লিজ, নিজের এখতিয়ারের মধ্যে থাকো। একজন বন্ধু হিসেবে তোমার কলেজের ফিস দিয়ে সাহায্য করা বা তোমার অসুস্থ মায়ের খোঁজ নেওয়ার মানে এই নয় যে তোমার সাথে আমি সম্পর্কে আছি। না আমি অ্যাটলিস্ট তাই। নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছো কাঞ্চন? তোমার চলাফেরা, ড্রেসিং সেন্স, আচ্ছা সেসব কিছু নয়, বাদ দিলাম। হোয়াট অ্যাবাউট ইয়োর ফ্যামিলি? আই এম সরি টু সে, যে নিজের সামান্য প্রয়োজনটুকু মেটাতে হিমশিম খায়, সে আমার মানে অরুণিমা বোসের দায়িত্ব নেবে। বামন হয় না, চাঁদে হাত দিতে যেও না। আই এম সরি অরুণিমা, তোমার টাকাটা আমি। থাক, আমি তো আগেই বলেছি, একজন বন্ধু হিসেবে আমি আরেকজন বন্ধুকে সাহায্য করেছি, না কোনো শর্তে, না কোনো স্বার্থে। তোমার মতো একটা ভালো বন্ধু যেন প্রত্যেকটা ছেলে পায়। কবে বিয়ে বললে না তো? 8 তারিখ। আমার বাবার বন্ধুর ছেলে, নির্মল রায়চৌধুরী। ওর বাবা মারা গেছেন, তবে শুনেছি ও এখন বাবার বিজনেস জয়েন করেছে। বিয়ের পর কয়েক মাস আমরা বিদেশেই থাকবো। বাহ, ছেলেটা বেশ লাকি বলতে হয়। ছেলেটা লাকি কিনা আমি জানি না, তবে আমার ভালো থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি সব থেকে বেশি নিজেকে ভালোবাসি। 8 তারিখে এসো, ভালো লাগবে। হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড পাঠিয়ে দেবো, অ্যাড্রেস দেওয়া থাকবে। চলি। সেদিন তোমার বিয়েতে যেতে পারিনি, তোমাকে অন্য কারোর বউয়ের সাজে দেখতে পারবো না বলে। কিন্তু কিন্তু আজ তুমি এই অবস্থায়। থাক না কাঞ্চন, তোমার কথা বলো। বিয়ে করনি কেন এখনো? আমার মতো সাধারণ ছেলের জীবনে ভালোবাসাটা বোধহয় একবারই হয়।
নতুন করে কাউকে নিজের জীবনে জড়াতে ইচ্ছা করেনি। শহর থেকে এত দূরে রাজপ্রাসাদের মতো এত বড় একটা বাড়িতে নিজের এন্টারটেনমেন্টের জন্য একটা কর্ল গার্ল ডেকেছ। এই তুমিটা তো আমার কাছে বড্ড নতুন। আমি না, আমার কলকাতার একজন প্রজেক্ট পার্টনার নিজের টাকা খরচা করে আমার জন্য এই ব্যবস্থাটা করেছি। আসলে উনি আমাকে ঠিকমতো চেনেন না, তো হয়তো ভেবেছেন আরো 5 জনের মতো আমিও হয়তো। ভাবতে পারিনি কাঞ্চন। তোমার মতো আমিও যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে দেখে খুব অবাক লাগে। বাবা মারা গেলেন আমার বিয়ের 6 মাস পর। আমি আর নির্মল বিদেশ থেকে ফিরে এলাম। সবকিছু বেশ ভালোই চলছিল। তারপর একদিন তুমি আবার মদ খেয়েছো? খেয়েছি, আবার মদ খেয়েছি তো নিজের পয়সায় খেয়েছি, তোর বাপের পয়সায় নয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মারাচ্ছে ইংরেজি। বেশি ইংরেজি মারাবি না সালা। এদিকে সালা 3 মাস হয়ে গেছে এদিকে এসেছি, একটাও চিড়িয়া জোগাড় হচ্ছে না। মানে তুমি পাখির ব্যবসা করতে দুবাই যাও? চিড়িয়া সোনা, এ চিড়িয়া সে চিড়িয়া নয়, এ হচ্ছে সোনা চিড়িয়া। তুমি সরে যাও, মুখ থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। গুরু, আরে ও গুরু, আমি আসছি। আরে আমি তো বলতেই ভুলে গেছি, বসন্ত এসেছে। কে বসন্ত? বসন্ত আমার পার্টনার বসন্ত। বসন্ত আয় ভেতরে আয়। আসছে গুরু। এই যে বসন্ত আমার পার্টনার, ও আজকে এখানেই থাকবে। মানে তুমি এই মাঝরাতে একটা মদখোর মাতালকে তুমি বাড়ির ভিতর ঢোকাবে? কে মদখোর? ও আমার পার্টনার, ও আমার দোস্ত। ও আজকে এখানেই থাকবে, খাবে, খাবার আছে, যাও নিয়ে এসো। কি হলো, যাও। আরে গুরু, আরে বৌদি রাগ করবে। কিচ্ছু হবে না, শোনো না, আমি আছি। আমি না হয় অন্যদিন আসবো, ঠিক আছে? কোনো গুরু, রাগ বা কিছু না। টাকা দিয়ে বিয়ে করে, টাকা দিয়ে বউকে নিয়ে দুবাই গেছি, সালি রাগ করবে? হ্যাঁ, রাগ করবে? চ, তোর নেশা হয়ে গেছে, চ চলো চলো বস। চলো। তোর নেশা হয়ে গেছে, বস। ঠিক আছে গুরু। দাঁড়া। বুঝলে গুরু, এখানে দুটো সাহেব এসছে, কিন্তু সালা একটাও চিড়িয়া পাচ্ছি না। পাচ্ছিস না? এক কাজ কর, নিয়ে আয়, সাহেব দুটোকে নিয়ে আয়। কোথায়? এখানে নিয়ে আয়, আমার বাড়ি। এখানে মানে? এখানে আমার বউকে কিরম দেখলি বল? তোমার বউকে? বে বল না বে, বল। তোমার বউ না? থাক, বে বল, বল না। একবার হবে। সালা
শালা হারামি। থাক থাক। কিন্তু একটা কন্ডিশন আছে, কি? মাগনায় হবে না, হ্যাঁ, টাকা দিবি। সত্যি পাবো? ভাবি কিন্তু একবার দে, 5,000 দে, 5,000 এক্ষুনি দে। দে, 1 দাঁড়াও। 2 3 2 অ্যাডভান্স 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 ডান। জান আমার দিক থেকেও ডান, জান। আমার বউয়ের দিক থেকেও ডান। এই, একদম চিৎকার করো না। পুরো 5 দিয়েছি, শুতে আসলে উসুল করবো সব। অরুণিমা, আয় অরুণিমা। শুরুয়াত হয়ে গেল সোনা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার দেখবে পয়সাই পয়সা, পয়সাই পয়সা। দাঁড়াও, সব থেকে ভালো বসন্তকে একটা ফোন করি। কোনো চিন্তা নেই, আমি আসছি তো। হ্যালো গুরু, কি জিনিস গো তোমার বউ। উফ, হ্যাঁ, সেই সেই কাস্টমারে ভরিয়ে দেবো। এবার সাহেব দুটোকে নিয়ে আয়। আমার কমিশন আছে তো? একদম একদম, মাঝে মাঝে ফ্রি চলবে। চলবে মানে জমে যাবে গুরু, জমে যাবে। একদম একদম। চলো গুরু, পরে আবার দেখা আছে, ঠিক আছে? যা। ব্যাস, কোনো অসুবিধে নেই। তুমি আমার সেই এটিএম যেখানে কোনোদিনও টাকা শেষ হবে না। যখনই আমার টাকার দরকার পড়বে তোমাকে সোয়াইপ করব, টাকা সোয়াইপ করব, টাকা, টাকাই টাকা, টাকাই টাকা। আরম্ভটা সেখান থেকেই। তুমি তুমি চিৎকার করলে না? পালিয়ে যাওয়ার চেষ্টা করলে না? কি করে করতাম? আমার আমার স্বামী তো ঘরের চাবিটা দিয়ে গিয়েছিল বসন্তকে। বাড়ির আশেপাশে কেউ ছিল না, একটা ঘর বাড়ি পর্যন্ত ছিল না। তারপরেও তোমার কাছে পালানোর কোনো অপশন ছিল না? তারপর থেকেই তো আমাকে
সারাদিন বাড়িতে বন্দি করে রাখতো, ভয় দেখাতো, এমনকি এমনকি দরজায় তালা দিয়ে চাবিটা পর্যন্ত নিজের কাছে রেখে দিত, রাতেও। কিন্তু কিন্তু জানো, হ্যাঁ? একদিন আমি রাতে চেষ্টা করেছিলাম পালানো। তারপর? সেদিন আমি দেখে রেখেছিলাম চাবিটা ঠিক কোথায় রাখে। নির্মল যখন ঘুমিয়ে পড়েছিল, আমি ঠিক তখনই ঘর থেকে আস্তে আস্তে করে বেরিয়ে চাবিটা নিয়ে তালাটা খুলে বেরোতে যাব বাইরে। বাইরে? বাইরে কি? বাইরে বসন্ত। ওর ওই লোলুপ চোখ দুটো আমার দিকে হিংস্র জানোয়ারের মতো। সেদিনও আমায় জোর করে ছিঁড়ে খেতে লাগলো। আমি কিচ্ছু বলতে পারিনি নির্মলকে, কিচ্ছু না। শর্ত ছিল একটাই, আমার শরীরটা থাক থাক, ওরু আমি আর শুনতে পারবো না। নির্মলকে চিনতে আমি ভুল করেছিলাম। ওর আসল রূপটা আমার সামনে একটু একটু করে প্রকাশ পেতে লাগলো। ওর কাছে আমার শরীরটাই দামি হয়ে উঠল। আমার কোনো দাম নেই ওর কাছে। আর তারপর থেকে অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে আমাকে ভোগের বস্তু হয়ে উঠতে হলো। তারপর থেকে প্রত্যেক দিন নির্মল এক একটা লোককে বাড়িতে এনে নিজের বউয়ের হাত বদলের বিনিময়ে নির্মল অনেক টাকা রোজগার করতে লাগলো। আমার ফেরার কোনো ঠিকানা ছিল না। পালিয়ে যাওয়ার কোনো সুযোগই ছিল না। রোজ রাতে পরপুরুষের অত্যাচারের দাগগুলো শরীর থেকে মিটিয়ে যাওয়ার আগেই আমার প্রয়োজন ফুরিয়ে গেল নির্মলের কাছে। বিক্রি করে দেওয়া হলো প্রস্টিটিউট এরিয়ায়। সেখানে টাকার বিনিময়ে নিষ্ঠুর যৌন তৃপ্তির পাশাপাশি বিকৃত পুরুষের সিগারেটের ছ্যাঁকা, পাশবিক আঘাত আর মানসিক নির্যাতনে প্রতিটা রাত দিন, কত মিসক্যারেজ, কখনো অ্যাবর্শন, সবকিছু মুশকিলের মধ্যে অন্ধকারে তলিয়ে যেতে লাগলাম একটু একটু করে। ঝলমলে আলোর মাঝখানে একা, আরো একা হয়ে যেতে লাগলাম। আর এই পাঁকের মধ্যে থেকে ডুবেই পাঁক থেকে মুক্তির পথ আমায় খুঁজে বের করতে হতো। শুরু হলো অন্য লড়াই। নিজের ভুল সিদ্ধান্ত আর নিয়তির পরিহাস থেকে বেরিয়ে গিয়ে শহরের সেরা কলগার্ল হয়ে উঠল মিস জুলি। আমাকে একটা বারের জন্য জানাতে পারলে না তুমি? মেটেরিয়ালিস্টিক দাড়িপাল্লায় ওজন করতে গিয়ে বারবার যাকে
দূরে ঠেলে ফেলে দিয়েছে অরুণিমা। মিস জুলি তার কাছে ফিরে আসবে কোন লজ্জায়? আমি অনেক চেষ্টা করেছি তোমার ঠিকানা খুঁজে পাওয়ার। তোমার বাড়িতে গিয়েও কারোর খবর পাইনি। তোমার বিয়ের দিন ভীষণ অসহায় হয়ে পড়েছিলাম। খুব ছোট হয়ে গেছিলাম আমি নিজের কাছে। তুমি নিজের যোগ্যতায়, নিজের চেষ্টায় তুমি সফল হয়েছ। তুমি নিজের চেষ্টায় তোমার নিজের মতন করে হয়ে উঠতে পেরেছো কাঞ্চন। আমি এসব কিচ্ছু চাইনি, বিশ্বাস করো। শুধু সেই দিনটা ভুলতে গিয়ে কাজ আর শুধু কাজ করতে গিয়ে জানি না কবে একদিন। টেস্টি, আজকে দেখো একদিন যে ভীষণ ভালোবাসাকে উপেক্ষা করে চলে গিয়েছিল, আজ সে টাকার বিনিময়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি গ্রহণ করো কাঞ্চন, যা খুশি করো আমায় নিয়ে। তোমার সব ইচ্ছে পূরণ করো কাঞ্চন। এরকম বলো না ওরু, প্লিজ এরকম বলো না। না কাঞ্চন, একটা পেশাদার কলগালকে কোনো আবেগের সুতোয় বাঁধতে যেও না, কষ্ট পাবে। ওরু প্লিজ। জানো কাঞ্চন, এই ক বছরে আমার একটা উপলব্ধি হয়েছে। নারীর অন্তর্বাসের নিচে শুধু স্তন না, স্তনের নিচে একটা চামড়ার ওপাশে একটা সুপ্ত হৃৎপিণ্ড থাকে। সেটার খোঁজ নেয় না কোনো পুরুষ। নারীর পিঠে নখের দাগ বসিয়ে দেয়। সেখানে কেবল কামুকতা স্পর্শ। পুরুষ শুধু দেখেছে নারীর বুকে উন্মুক্ত মাংসপিণ্ড, কখনো কান পেতে শোনেনি প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত অনুরণন। কখনো তার চুলে নাক ডুবিয়ে জানতে চাইনি তুমি কি শ্যাম্পুর বদলে অ্যালকোহল ইউজ করো, যে তোমার চুলে এরকম নেশা ভরা ঘ্রাণ থাকে। অথচ সবাই যখন ঘুমিয়ে পড়ে, প্রতিদিন রাতে সেই চুলের মুঠি ধরে চলে নিত্য প্রহার। প্রতি রাতে নিজের যৌন দাসী করে চলে চিৎকার। অথচ কোনোদিন জানতে চায় না সেই মেয়েটি প্রতি মাসে পিরিয়ডসের ওই 5 দিনে কেমন আছে। এই মেয়েটি প্রতিদিন সেই প্রিয় পুরুষটার প্রহর গোনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজিয়ে রাখে প্রতি রাতে। বাড়ি থেকে বের হওয়ার পর মেয়েটা সারাদিন চিন্তায় থাকে যে ও ঠিক মতো পৌঁছেছে, সারাদিন কিছু খেয়েছে। সারা জীবন পাশে থাকার কথা দিয়ে একদিন স্বার্থে ছোট্ট একটা ঘা লাগলে তাকে শুনতে হয়, তোমার জন্য এত বড় ডিলটা যদি মিস হয়ে যায়, সেটাই হবে তোমার শেষ দিন। শরীর সর্বস্ব। স্বার্থান্বেষী ভালোবাসায় কখনো আবিষ্কার করেনি তার শরীরে কটা তিল আছে। শুধু খেতে বসলে প্লেটে পছন্দের পদটা ঠিক মতো রান্না হয়েছে কিনা সেদিকেই তার নজর বেশি। পুরুষ মানুষ শুধু নারীর পরনের শাড়ি খুলতে শিখেছে, কোনোদিন শাড়ি পরিয়ে দিতে চায়নি। শাড়ির কুচি ঠিক করতে গিয়ে তার নাভি স্পর্শ করতে গিয়ে বলেনি, শাড়ি পরলে তোমাকে মায়াবতী লাগে। একটু রেগে গেলেই তার মুখ খারাপ করে শুধু আসে অসভ্য ভাষায় গালাগালি। ও
অভিমানে যখন বুক ভাসে, যখন কেঁদে ফেলে মেয়েটি, তখন প্রিয় পুরুষটা শুধু বলেছে, প্যাম্পার করো না তো, কাজ করতে দাও। তার চোখে কখনো সে মুগ্ধতা দেখেনি, স্বার্থ ছাড়া কখনো বলেনি, কাজল পড়লে তোমায় পরি পরি লাগে। যৌনতার কামুকতা ছাড়া একটা মানুষের আরো কিছু চাহিদা থাকে, সে কখনো সেটা বোঝেনি, বুঝতে চায়নি। প্রয়োজনে বিক্রি করতেও বাধে না। আমি আজও তোমায় ভালোবাসি অরুণিমা। এই সবকিছু শুধুমাত্র সেই দিনটা ভুলে যাওয়ার চেষ্টা, আর কিচ্ছু না। বিশ্বাস করো, তোমার ছাড়া আমি আজ পর্যন্ত কিচ্ছু চাইনি, কিচ্ছু না। বিয়ে পর্যন্ত করিনি। তোমায় বিয়ে করতে চাই। সেটা আর হয় না কাঞ্চন। কেন হয় না? সবকিছু শেষ থেকে আবার শুরু হতে পারে না? তুমি বলো, তুমি আমাকে আবার প্রথম থেকে ভালোবাসতে পারবে না? অরুণিমার ভুলের মাসুল জুলি দেবে সারা জীবন? তা তো হয় না। তোমায় আর এই অন্ধকার ঘরে আমি সঙ্গী করতে পারবো না কাঞ্চন। সেখানে তোমায় মানায় না। নিজের বিবেকের কাছে ছোট হয়ে স্বার্থপরের মতো ভালো বন্ধুর জীবনটা নষ্ট করে দিতে পারবো না আমি। যে শরীরের প্রতিটা খাঁজে শুধুমাত্র আঘাতের চিহ্ন আর টাকার গন্ধ লেগে আছে, যে মনে পুরুষের প্রতি শুধুমাত্র ঘৃণা আর দেনা পাওনার কবিতারা ছন্দ খোঁজে, সেখানে ভালোবাসা আমার মতোই নষ্ট হয়ে গেছে কাঞ্চন। তোমাকে আমি ছোট করতে পারবো না। নিজেই নষ্ট মেয়ে হয়ে বাকিটা জীবন না হয় অনুতাপ করব, অথবা উদযাপন। ক্ষমা করো আমায়। সেদিন আমার অহংকার ছিল, আর আজ আমি লজ্জিত। ক্ষমা করো আমায়। খুব ভালোবাসি তোমায়। যা চাইবে তাই দেব, যা বলবে তাই করব। শুধু আমি তোমাকে আবার হারাতে পারবো না। তোমার অরু মারা গেছে কাঞ্চন। আমায় আর তোমার সাথে বেদনা কাঞ্চন। যেতে হবে আমায়। একবার আমার কথাটা শোনো।